আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুই চারটা ইনফরমেশন, সেই ইনফরমেশনটা হইল কি বলে আমাদের বর্তমান ইমিগ্রেশনের বিষয়ে খুব বেশি যে একটা ইনফরমেশন দিতে পারবো তা না, কিছুটা আইনগত এবং কিছুটা বিগত দিনের যে আইনগুলো আছে সেই আইনগুলার কি বলে যে ব্যবহার হয়েছে সেই হিসাবে আমরা কথা বলতে পারবো। আমি দুই তিনটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। যে প্রশ্নগুলো করা হয়েছে সেটা হলো এটা, অনেকে প্রশ্ন করছেন আলোচ্য লাগবে কি না এই আইন স্পষ্ট বলছে আলোচ্য লাগবে। আবার অনেকে প্রশ্ন করছেন আলোচ্য জমা করলে কত দিনের ভিতরে পাওয়া যায়। এটা নির্ভর করে কোন এলাকার কোন কমুনে, তার উপর নির্ভর করে। রোমে 2 মাস 3 মাসের সময় নেয়, ঘরে আবার যদি পুরানো রেসিডেন্স থাকে তারা দেয় না, তবে রুমের বাইরে 10 দিন পুরানো হয়ে যাবে। তবে আইনে বলছে আলোচ্য লাগবে। কবে নাগাদ ডাকবে এটাও নির্ভর করে বিভিন্ন প্রেফেক্টুরার উপর। কিছু কিছু প্রেফেক্টুরা ইতিমধ্যে কাজ শুরু করছে, এই মাসের শেষের দিকে হয়তো ডাকা শুরু করবে। কাজটা কিভাবে হয়, আপনার যে ফাইলটা পাঠাইছি সেটা প্রথমে হোমস মিনিস্ট্রির রেকর্ডে যায়, তারা ফাইলটা প্রেফেক্টুরাকে পাঠায় শুধুমাত্র রেকর্ড করার জন্য। প্রেফেক্টুরা ফাইলটা পাঠায় কস্তুরা প্রথমে একটা কন্ট্রোল করবে মালিক এবং ওয়ার্কারের কোনো মামলা আছে কিনা। যদি না থাকে, আইনগত যদি প্যানেলের কোনো অসুবিধা না হয়, ফাইলটা পাঠানো হয় লেবার মিনিস্ট্রি অর্থাৎ ইন্সপেক্টরা দি লাবরো। তারা সেখানে কাজের বিষয়টা ভেরিফাই করবে। যদি উভয় পক্ষ কস্তুরা এবং ইন্সপেক্টরা দি লাবরো যদি জিনিসটা ওকে দেয়, ফাইলটা প্রেফেক্টুরায় আসবে, প্রেফেক্টুরা আপনাদেরকে ডাকবে। এই হলো ডাকার সিস্টেম বা কনভোকেশন যেটা। এটা অনেকে প্রশ্ন করছেন কন্ট্রাক্ট এখনই করতে হবে কি না। কন্ট্রাক্ট আইন হয়েছে এখনই করতে হবে, তবে বাধ্য কোনটা, শুধুমাত্র এগ্রিকালচারের কন্ট্রাক্টটা বাধ্য। যদি পার্সোনা ফিজিকা না হইয়া পার্সোনা জুরিদিকা হয়, কোনো কোম্পানির আন্ডারে কাজ হয়ে থাকে, সেটা এগ্রিকালচার হইতে পারে, মাছ হইতে পারে, মাছ মানে মৎস্য সেক্টরে বলতেছি। যদি ডোমেস্টিক কাজটা না হয়, অন্য যে কাজটা, সেই কাজটা আইনে বলছে আপনি এখনই করতে হবে। এই হইল বিষয়। এবার আসি যারা মালিকের বাসায় থাকেন তাদের আলোচ্য লাগবে কিনা। আলোচ্য কথাটার অর্থ হইল থাকার জায়গাটা। আলোচ্য কথাটার হইল যেখানে থাকবেন, আলোচ্য সার্টিফিকেট ইদনিতে আলোচ্যাতি বা যে কথাটা মানে এটা হইল আপনি যেখানে, আমি যেখানে থাকি সেটা আওতা থাকার মতো কিনা। ইদনিয়তা আদি আলোচ্যাতি বা অর্থাৎ ওইটা সঠিক কিনা, স্বাস্থ্যসম্মত কিনা। সুতরাং মালিকের বাসায় থাকি, আরেক বাসায় থাকি, রেসিডেন্স আছে বা নাই, সেটার সাথে সম্পর্ক নাই। সম্পর্ক আইনে বলছে আলোচ্য থাকবে এবং দিতে হবে। এই এবার আমাদের প্রত্যেকটা আলোচনার মধ্যেই মাঝে আমরা একটা কথা বলি, সেটা হলো কবরস্থানের বিষয়। কবরস্থান প্রকল্প আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলছে। 6 তারিখে কবরস্থান প্রকল্প পরিদর্শন এবং শিক্ষা সফর। প্রথম বাস সার্ভে হলো লার্গো প্রেনিস্তে থেকে সকাল 9টায়। আপনারা সকলে আমন্ত্রিত। টিকিট করা হয়েছে 15 ইউরো এবং 0 to 4 শিশুদের ফ্রি করা হয়েছে। তা আমরা আশা করি আপনারা আসেন, আসার পর দেখেন কোথায় কবরস্থান হবে, কোথায় মাদ্রাসা হবে, কোথায় স্কুল হবে ইতালিয়ান, কোথায় মসজিদ হবে, কি বলে কোরবানির জায়গা কোথায় হবে। এই বিষয়গুলো আপনাদের সব কিছুই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব 6 তারিখে বিষয়গুলো আপনাদের কাছে প্লেস করার জন্য। তা আমি অনুরোধ করব, রোমে অনেক কমিটি আছে, প্রায় 52টা অ্যাসোসিয়েশন। 52টা অ্যাসোসিয়েশনের থেকে যদি 10 জন করে লোক অংশগ্রহণ করে তাহলে কিন্তু 520 জন। বিশেষ করে কয়েকটা সংগঠনের নাম বলতেই হয়, যারা আপনার বাংকার সমিতি যারা আছেন তারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আসলে খুব সুন্দর একটা কি বলে গেট টুগেদার হবে আমাদের সেই কবরস্থানের প্রকল্পটা বিশদভাবে তুলে ধরার জন্য। এবার আসি আমরা আবার আমাদের ইমিগ্রেশনের তথ্যে। 130 ইউরো যারা সৌজন্য দিয়ে জমা করছেন, অনেকে প্রশ্ন করছে কিভাবে রিনিউ করবে। যদি আপনার হাতে সৌজন্য পায়া থাকেন, অনেক কস্তুরা অলরেডি ডেলিভারি দিছে, যদি পায়া থাকেন আপনাকে পুনরায় মিনিমাম আপনার কন্ট্রাক্ট রাখতে হবে ডোমেস্টিক, এগ্রিকালচার অথবা বাদান্তে, প্রথম ধাক্কাটা। এইটা দেওয়ার পর যদি আপনার রিনিউ হয়ে আসে, তারপরে আপনি ফ্রি যে কোনো কাজের ভিতরে চলে যেতে পারবেন। এবার আসি যারা দেশে আছেন তাদের ভ্যালিডিটি শেষ হয়েছে, তারা ভ্যালিডিটি শেষ হয় নাই, তারা তৃতীয় দেশ হিসাবে আসতে চান, থার্ড কান্ট্রি। কীভাবে আসবেন? যদি আপনি থার্ড কান্ট্রি আসতে পারেন, সহজভাবে আসতে পারেন। এখন থার্ড কান্ট্রিতে আসতে দিবে কিনা সেটা থার্ড কান্ট্রির ব্যাপার।
বাংলাদেশ ইমিগ্রেশন সার্ভে কিনা সেটা বাংলাদেশ ইমিগ্রেশনের ব্যাপার। এবার আসি নর্মালভাবে আমি যেটা মনে করি, আমি যদি থার্ড কান্ট্রি বলতে আমি কি বলে নেপাল গেলাম, ভুটান গেলাম, বা যে দেশগুলা ইটালির সাথে ইসে না, ইতালির আসার জন্য কোনো বাধা নাই। আমি থাইল্যান্ডে গেলাম, আমি যদি থাইল্যান্ডে যাই 15 দিনের জন্য বেড়াইতে গেলাম, আমি সৌজন্য সাথেই নিয়ে গেলাম, আমি থাইল্যান্ডে 15 দিন অর্থাৎ 14 দিন কোয়ারেন্টাইনে থাইকা থাইল্যান্ড থেকে আমি সরাসরি ইটালিতে আসবো, আমাকে তো আইনে কোথাও বাধা নাই। কারণ বলা হয়েছে বাংলাদেশি ফ্লাই করতে পারবে না, কথাটা তা না, বলা হয়েছে বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবো না। সে যদি ইন্ডিয়ানও হয়, পাকিস্তানি হয়, থাইল্যান্ডই হয়, যেই হোক সে ফ্লাই করতে পারবে না। নট ন্যাশনালিটি, ইল টেরিটোরিও কথাটা বলা হয়েছে, ওই টেরিটোরির থেকে ফ্লাই করা যাবে না, নট ন্যাশনালিটি। তাহলে বাংলাদেশ থেকে আমি যে কোনো রাষ্ট্রে যদি আমি যাই, সেখানে 14 দিন থাকার পর আপনি সরাসরি ইটালিও ফ্লাই করতে পারেন, যেহেতু আপনার সৌজন্য আছে। প্রশ্ন, এবং আমরা যে জায়গাটায় সবচেয়ে বেশি চিন্তিত সেটা হলো যেই ভাইদের সৌজন্যের ভ্যালিড শেষ হয়ে গেছে, অর্থাৎ রিনিউ করতে দেন নাই, যদি রিসিভুতা থাকে ইনশাল্লাহ কোনো টেনশন নাই, আসবেন, কার্তা সৌজন্য হোক, নর্মাল সৌজন্য হোক, আপনার রিসিভুতা আছে, আপনার নিশ্চিন্তায় থাকেন। যাদের সৌজন্যটার ভ্যালিড শেষ হয়ে গেছে, রিসিভুতা নাই, তারা অবশ্যই একটা হেজিটেশনের ভিতরে আছি, আমরা মানসিক একটা চাপের ভিতরে আছি। আমরা চেষ্টা করতেছি ছোট সংগঠন হিসাবে যতদূর সম্ভব আমরা মিনিস্ট্রিতে যোগাযোগ করার, পিটিশন দিতেছি, দরখাস্ত দিতেছি, আমাদের ছোটটুকু যতটুকু সম্ভব। এই এবার আসি যে তৃতীয় দেশ হিসাবে কিভাবে আসবেন। ঢাকা টু যে কোনো একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রে ইটালির সাথে সমস্যা নেই, সেই রাষ্ট্রে আপনি 14 দিন থাকার পর সরাসরি আপনি ইটালি আসেন, আইনে কোথাও বাধা দেয় নাই, এবং সেই রাষ্ট্র থেকে আপনি সরাসরি টিকিট কেটে আসতে পারবেন, যেহেতু আপনার প্যারমিশন সৌজন্য আছে। সুতরাং সহজ ব্যাপার। ঢাকা টু থাইল্যান্ড, ঢাকা টু নেপাল, ঢাকা টু যে কোনো রাষ্ট্র, সহজ ভিসা যেগুলো দেয়, আপনি সেখানে যাবেন, সেখানে 14 দিন থাকার পর আপনি ইটালিতে আসবেন, আইনে কোনো অসুবিধা নেই। এবার আসি রোমের বাহিরে কবে নাগাদ প্রেফেক্টুরা ডাকতে পারে। আবার বলতেছি প্রত্যেকটা প্রেফেক্টুরের উপর নির্ভর করে। যেই প্রেফেক্টুরাগুলো ছোট, বলতে চাচ্ছি যেখানে বিদেশিদের অবস্থা মানে বসবাস খুব কম, তারা কাজ শুরু করে দেবে 15 সেপ্টেম্বরের পর। যেগুলো বড়, তারা কাজ করতে করতে অক্টোবর নভেম্বর হইতে পারে। অনেকে প্রশ্ন করছেন এই প্রেফেক্টুরা ডাকবে কোথায়, কিভাবে। আপনারা একটা ইমেল দিচ্ছেন মালিকের, সেখানে আসবে, একটা ওয়ার্কারের ইমেল দিচ্ছেন, সেখানে আসবে। যেই কি বলে স্পিড দিয়ে খুইলে আপনি করছেন, সেই স্পিড দিয়ে চেক করলেও আপনি পাবেন যে আপনার ফাইলের অবস্থা কোথায়, কনভোকেশন আছে কিনা, 3টা। এরপর আছেন আপনার টেলিফোন নাম্বার দিচ্ছেন, যদি সঠিক থাকে সেখানেও তারা মেসেজ পাঠাইতে পারে। আবার 2টা অ্যাড্রেস দিচ্ছেন, কমিউনিকেশনে পের ল্যাবরেটরি, কমিউনিকেশনে পের দাতরে দি ল্যাবরেটরি, সেই 2টা অ্যাড্রেসের ভিতরেও আপনারা পাইতে পারেন। এই হলো একটা বিষয়। অনেকে প্রশ্ন করছেন ভাই নুল্লা অবস্থা তো অনেকদিন সময় হয়ে গেছে, পাচ্ছি না। হ্যাঁ, প্রায় 1.5 বছর 2 বছর পর্যন্ত নুল্লা অবস্থা মানে ফ্যামিলি নুল্লা অবস্থা যারা জমা দিচ্ছেন প্রেফেক্টুরায়, অবশ্যই লেট হচ্ছে। এখানে অবশ্যই আমি অনুরোধ করব, হ্যাঁ লেট হইতেছে, কিন্তু এত লেট হওয়া উচিত না। সুতরাং নিকটবর্তী যেখানে থাকেন সেখানকার কোনো সংগঠন অথবা কোনো অ্যাডভোকেট দিয়ে আপনারা এই জিনিসগুলো ফেস করতে পারেন। অনেকে প্রশ্ন করছেন যে ভাই যদি মালিক উপস্থিত না হয় কনভোকেশনের দিন, যেদিন ডাকেন সেদিন কি হবে। বিষয়টা হলো এটা, কি বলে এটাকে, মালিক যদি না আসে, আইনটা কি বলে, মালিক যদি না আসে তাহলে একটা বিষয় হলো এটা যে মালিক যে কাগজটা জমা করছে, সেই কাগজ সব কিছু যদি সঠিক থাকে তাহলে অবশ্যই প্রশাসন একটা ব্যবস্থা দিবে। আর যদি মালিক না আসে, মালিকে যেইভাবে কাগজ জমা করছে তার যদি সঠিক ডকুমেন্টসই না থাকে, সুতরাং মালিক গেলেই কি হবে, সেই কাগজ তো আর আসবে না। সুতরাং বিষয়টা পরিষ্কার, মালিকের মালিক সত্ত্বর যদি সঠিক থাকে, সেই মালিক যদি উপস্থিত না হয় তাহলে অবশ্যই প্রশাসন একটা ব্যবস্থা নিবে। আপনার পেপারসের কি হবে। একই ব্যাপার অনেকে প্রশ্ন করছেন, একাধিক মালিক যদি একাধিক কাগজ জমা দেওয়া থাকে তাহলে কি হবে। একাধিকের ভিতরে যদি একজনকে দেওয়ার মতো তার ক্ষমতা থাকে, অর্থাৎ মালিকের মালিক সত্তা থাকে, তাহলে প্রথম যে কাগজটা জমা হয়েছে সেটা পাবে, বাকিগুলো পাবে না। এবার আরেকটা প্রশ্ন করা হয়েছে, মালিক মারা গেলে কি হবে। মালিক মারা গেলে যদি মালিকের মালিক সত্তা সঠিক থাকে তাহলে 1 বছরের পাবে। আবার বলছি, যদি মালিক মারা যায় তাহলে 1 বছর পাবে। এবার একজনে প্রশ্ন করছেন, একটা মন্তব্য করছেন যে
আগে বলছিলেন 130 যারা জমা দিলে যে কোনো কাজে রিনিউ হবে। এর আগে এই কথাও বলছি যে যে কোনো কাজে রিনিউ হবে। আবার অনেকে বলছেন কাজের কন্ট্রাক্ট যার নাই তার হবে না। বিষয়টা হলো ব্যাখ্যা কি আসতেছে। ব্যাখ্যাটা হলো এটা, যারা কাগজ জমা দিছে, যেমন অনেকেই বলতে চাইছে যারা পিছনে রেগুলার কন্ট্রাক্টে কাজ করছে তারাই শুধু এই আইনে কাগজ জমা দিতে পারবে। কথাটা এরকম অনেকটা, কিন্তু অ্যাটেনশন, কথাটা হইল এরকম, il rapporto di lavoro deve essere provato, এর অর্থাৎ এই না যে কন্ট্রাক্ট থাকতে হবে, যে কোনোভাবে হইতে পারে, প্রুভ করতে পারেন। যেমন সর্বশেষ একটা ব্যাখ্যা আসছে, ওয়ার্কাররে যদি বাই চেকে যদি পেমেন্ট করে থাকে, যেটা চেক দিছে তুমি টাকা উঠাই নিও, এইটা একটা প্রমাণ সে কাজ করছে, সুতরাং কন্ট্রাক্ট থাকতে হবে এরকম কোনো বিষয় না। আমরা বরঞ্চ চাচ্ছি যেহেতু কথাটা রেগুলার কাজ যে করে নাই তাকে দেওয়া হবে এমেরসরে দে লাবর, সুতরাং বলতে পারবেন না কস্তুর আমার কাছে চাইতে পারবো না, আমাকে দিতেই হবে কাজের কন্ট্রাক্ট না, তবে কাজ করছে প্রমাণ দিতে হবে। প্রমাণটা আপেক্ষিকভাবে আছে, এখনো আলোচনা চলছে। মোট 11টা বিষয় বলছে যে এইভাবে প্রমাণ করা যায়, তার ভিতরে যত হালকাভাবে প্রমাণ করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করতেছি। এবার রিনিউ করতে পারবেন কি না ওই 3টা কাজের ভিতরে এখন কস্তুরা যেই নোটিশটা করতেছে বলতেছে পরবর্তীতে আপনি ওই 3 ক্যাটাগরির কাজের উপরেই রিনিউ করতে হবে। যেহেতু কস্তুরা নোটিশ করতেছে কাগজটা দিয়া যে আপনি 3 ক্যাটাগরির উপরে রিনিউ করতে হবে, যেটা আইনের ভিতরে ছিল না, রিনিউ কিভাবে হবে? আমার ধারণা, আমি 100 বার বলবো যেটা তথ্য সেইটা, যে যদি সম্ভব হয় কাগজটা পাওয়ার, যারা পাইয়া গেছেন, কারণ 6 মাস সময় দিছে, 1 মাস হয়েও গেছে অনেকের, সময় নষ্ট করবেন না, তর্কে না গিয়া যদি সম্ভব হয়, যদি পুলিশ আপনাকে রিপোর্ট নোটিশ করে থাকে, আপনি এই 3টা কাজের ভিতরে অবশ্যই 3টা কাজের একটা কন্ট্রাক্ট আপনি দিয়ে দেন। তবে ধারণা হলো এটা সৌজন্য রিনিউ করার জন্য সেখানে লেখে নাই, আবার বলতেছি লেখছে ইসক্রিপশনে মোটিভো, ইসক্রিপশনে কলোকামেন্টো cerca lavoro, এই কথা লেখা আছে, এটা লেখে নাই cerca lavoro per motivo di domestico। তারপর আমি বলবো যেহেতু খুব শর্ট সময়, সুতরাং এই আর্গুমেন্ট এই মুহূর্তে না গিয়া যদি আপনি পারেন আপনি সেই কাগজ ইসে দেন, কি বলে, এই ওই 3টা কাজের ভিতরে জমা দেন। পরবর্তী যদি ব্যাখ্যা যদি আরো আম্পিয়া করা যায় তাহলে সেটা করা যাবে। সুতরাং নাম বলবো না, এটা মন্তব্য করছেন, আমি অনুরোধ করব যে দেখেন ধর্মীয়ভাবে এরকম মন্তব্য করতে যাবেন না, যেটা একটা ক্রাশ সৃষ্টি হয়। আমরা যাচ্ছি প্রতিবাদ করতে, অন্য কোনো কিছু না। আপনার যে মন্তব্যটা যে আমি লাইভে নিয়ে আসলাম না, গতকালকে আপনাকে আমি উত্তর দিছি, সেই ভাইকে আমি অনুরোধ করবো যে হয়তো আপনার লাইভ শুনতেছেন। যাই হোক, সকলে সুস্থ থাকুন, কথা দীর্ঘায়িত বাড়াবো না। এই যদি আমার কাছে নতুন কোনো তথ্য আসে ফ্লাইটের ব্যাপারে বাংলাদেশের, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। যারা বলতেছে অক্টোবর পর্যন্ত ভ্যালিড কমাই দিছে, এই করছে, এটার কোনো সঠিক কোনো এখনো পর্যন্ত আমি জানি না, হইতেও পারে কিন্তু আমি জানি না যে কত পর্যন্ত হবে। আমাদের কাছে যদি কোনো রেজাল্ট আসে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের সময় নষ্ট করার জন্য কোনো শব্দচয়ন ভুল হলে নিজ গুণে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।